বাংলাদেশের অভ্যুত্থান প্রেরণা যোগাবে বিশ্বকে। জাতিসংঘের ভাষণে ডক্টর ইউনূস বিশ্ব সম্প্রদায়কে গণতন্ত্রের নতুন যাত্রায় পাশে থাকার আহ্বান। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। উচ্চ আদালতে দুর্নীতি বন্ধে প্রধান বিচারপতির একক হস্তক্ষেপ দরকার, ই জুডিশিয়ারিকে শক্তিশালী করার তাগিদ। প্রকাশ্যে ছাত্রলীগ নেতা আড়ালে ডাকাত সর্দার রহিম সুলতান। রাজধানীর মিরপুরে গড়েছেন কিশোর গ্যাং, আতঙ্কে স্থানীয়রা। কামালের ছত্রছায়ায় সম্পদের পাহাড়, এসপি মিজানুর ওরফে ভূমিদস্যু মিজানের। মালিক বনে গেছেন বাড়ি, মার্কেট, রাইস মিল ও সার কারখানায়। চাঁদপুরে 18টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত প্রধান শিক্ষক। আত্মগোপনে অনেকে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, তদন্ত করে ব্যবস্থা। এবং যুক্তরাষ্ট্রের 3 অঙ্গরাজ্যে হ্যারিকেন হেলেনের তাণ্ডবে প্রাণহানি অন্তত 43 জনের। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 40 লাখ বাড়িঘর। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। বাংলাদেশের অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এই কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় প্রফেসর ইউনূস বলেন, ফিলিস্তিনের বাস্তবতা শুধু মুসলমানদের নয়, মানবজাতির জন্যই উদ্বেগের। তাই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে আনতে পারে টেকসই শান্তি। শামিমা আক্তারের প্রতিবেদন। বাংলাদেশিদের জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন আর সংস্থাটির সঙ্গে অংশীদারিত্বের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। এই অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজেন্ডা প্রণয়ন ও বাস্তবায়ন। ভাষণের শুরুতে জুলাই আগস্টে বাংলাদেশের যুগান্তকারী পরিবর্তনের কথা উল্লেখ করেন ডক্টর ইউনূস। বলেন, সারা বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে পুরো দেশ একনায়কতন্ত্রের নিপীড়ন, বৈষম্য, দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। বাংলাদেশের তরুণরা প্রমাণ করেছে যে মানুষের স্বাধীনতা, মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার অভিপ্রায় কোনো উচ্চাভিলাষ নয়, বরং এটা সকলের নিশ্চিত প্রাপ্য। এ সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা জানান, ছাত্র আন্দোলনে প্রায় ৮০০-র বেশি মানুষ জীবন হারিয়েছে। বলেন, বাংলাদেশের মানুষের অভ্যুত্থান আগামীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে শক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। 1971 সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল, সেই মূল্যবোধকে বহু বছর পরে আবার জেনারেশন জি নতুনভাবে আমাদেরকে দেখতে শিখিয়েছে। আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। এ সময় প্রধান উপদেষ্টা বিশ্ববাসীকে জানান, তরুণরাই দেশের আপাময় জনসাধারণের সাথে একমত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন তার হাতে। পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা, দেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে। বিশ্ব দরবারে মানুষের মৌলিক অধিকার সমুন্নত ও সুরক্ষিত রাখার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। জানান, দেশ সংস্কারে নেওয়া উদ্যোগ যেন টেকসই ও দীর্ঘমেয়াদী হয় তার নিশ্চিত এবং অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। দায়িত্বভার গ্রহণের 2 সপ্তাহের মধ্যে আমরা গুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছে। এসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণপূর্বক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। বাংলাদেশ এখন পর্যন্ত 43টি দেশের 63টি শান্তিরক্ষী মিশনে সৈন্য পাঠিয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা জলবায়ুর ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানান। সমগ্র বিশ্ব একসাথে 3-0 লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে, যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি। প্রতি বছর বাংলাদেশের 25 লাখ তরুণ তরুণী শ্রমবাজারে যুক্ত হচ্ছে জানিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ যেন মানুষের কর্মক্ষেত্র সংকুচিত না করে সে বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে নিশ্চিত করতে হবে যেন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে
কর্মক্ষেত্রে মানুষের চাহিদা ক্রমাগতভাবে সংকুচিত হয়ে না যায়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিশ্ববাসীর উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনিদের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগের নয়, বরং সমগ্র মানবজাতির জন্য উদ্বেগের বলে উল্লেখ করেন তিনি। অবিলম্বে যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্রী তত্ত্বের বাস্তবায়নের আহ্বান জানান প্রফেসর ইউনূস। নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে। বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব আমরা অনুভব করছি। বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখ রোহিঙ্গার নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য প্রার্থনা করেন ডক্টর ইউনূস। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। বিচার বিভাগের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে শুরু হয়েছে জোর আলোচনা। জোরালো হচ্ছে বিভাগকে দুর্নীতিমুক্ত করার দাবি। উচ্চ আদালতের দুর্নীতি বন্ধে প্রধান বিচারপতির একক হস্তক্ষেপ যথেষ্ট বলে মনে করেন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। দুর্নীতির ঊর্ধ্বে থেকে বিচার পরিচালনার তাগিদ দেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন। আর বিচার প্রার্থীদের জন্য বিচার সংক্রান্ত তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে শক্তিশালী জুডিশিয়ারিতেই দুর্নীতির অবসান দেখছেন আইনজীবীরা। শামীমা আক্তারের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখবেন শেষ পর্ব। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা, সংসদ বিলুপ্ত করেন রাষ্ট্রপতি। আর এরই মধ্য দিয়ে গোটা রাষ্ট্র কাঠামোতে আসে পরিবর্তন। 11ই আগস্ট ছাত্রদের আন্দোলনের মুখে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ করেন। হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি করে পুনর্গঠন করা হয় আপিল বিভাগ। এরই ধারাবাহিকতায় গঠিত হয় বিচার বিভাগ সংস্কার কমিশন। আর বিচার বিভাগের কার্যক্রমকে আরো স্বচ্ছ ও জনবান্ধব করতে শুরু হয় আলোচনা। উঠে আসে বিচারের আড়ালে অবিচারের গল্প। দাবি ওঠে বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করার। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এমন প্রেক্ষাপটে দেশ টিভির সঙ্গে খোলামেলা আলাপ করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। তিনি বিচার বিভাগে মব জাস্টিস ঢুকে পড়া নিয়ে দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি দুর্নীতির অভিযোগে বিভাগের এক কর্মকর্তার আইনজীবীদের হাতে মারধরের শিকার হবার প্রসঙ্গ টানেন। হাইকোর্টেও শুনলাম সেদিন কোনো এক বিওরে নাকি লয়াররা মারছে। তা আমি মারাটার বিপক্ষে। আমি বললাম যে তোমরা, সে যদি ঘুষই নেয় সেটা সেই বিচারপতির গিয়ে বলতাম। বিচার করার জন্য স্বাধীন মানসিকতার মানুষ প্রয়োজন, বিচারক প্রয়োজন, স্বাধীন মানসিকতার। প্রধান বিচারপতির একক হস্তক্ষেপেই উচ্চ আদালতের দুর্নীতি বন্ধ করা সম্ভব বলে মনে করেন জেডাই খান পান্না। লোয়ার জুডিশিয়ারিতে তো করাপশনে বোঝাই হয়ে গেছে। প্রধান বিচারপতির অধীনস্থ, ডিরেক্ট অধীনস্থ কোনো একটা সেকশন থাকতে হবে। বিচার বিভাগের নিম্ন থেকে উচ্চ পর্যায় পর্যন্ত ঘুষ বাণিজ্য নিয়ে কথা বলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন। দুর্নীতির ঊর্ধ্বে থেকে বিচার পরিচালনার তাগিদ দেন তিনি। বিচার বিভাগ হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল। এইখানে যদি দুর্নীতি থাকে তাহলে পরে মানুষ কোথায় যাবে? মানুষের দাঁড়াবার তো কোনো জায়গা থাকবে না। বিচার বিভাগের নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত এই যে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। জুডিশিয়ারিকে আরো শক্তিশালী করার তাগিদ দেন সাধারণ আইনজীবীরা। বিচার প্রার্থীদের জন্য বিচার সংক্রান্ত তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার মধ্য দিয়ে দুর্নীতির অবসান দেখছেন তারা। বিচার বিভাগে দুর্নীতি রক্ষার জন্য সিস্টেম পরিবর্তন করতে হবে। অবশ্যই ডিজিটালাইজড প্রক্রিয়ায় আদেশ দেওয়া থেকে শুরু করে সব কিছুকে জুডিশিয়ারির অধীনে আনতে হবে। টোটাল সিস্টেমটা, যেমন আমরা একটা আদেশ পাঠাই, এই আদেশটি অবশ্যই এইভাবে 12 জনের সাইন হওয়ার কোনো প্রয়োজন নাই। সুপ্রিম কোর্টের একজন জজ স্বাক্ষর করে দিয়েছেন, সরাসরি অনলাইনে কমিউনিকেটেড হয়ে যেখানে যেখানে যাওয়া সম্ভব সব জায়গায় চলে যাবে। এখানে কোনো ব্যক্তির ভূমিকা থাকারই প্রয়োজন নেই। দুর্নীতি কমাতে গেলে অবশ্যই ডিজিটালাইজড করতে হবে সব কিছু। বিচার ব্যবস্থা যদি শতভাগ ডিজিটালাইজড হয়, দুর্নীতিও শতভাগ কমবে। যতটুকু ডিজিটালাইজড হবে অতটুকুই দুর্নীতি কমবে। 2015 সালে জুডিশিয়ারির কথা বলা হলেও কেবলমাত্র কজলিস্ট প্রাপ্তিতেই আটকায় সেই উদ্যোগ। পুরো বিচার বিভাগে ডিজিটালাইজেশনের আওতায় আনার দাবি আইনজীবীদের। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। প্রকাশ্যে ছাত্রলীগ নেতা, তবে লোকচক্ষুর আড়ালে ভয়ঙ্কর ডাকাত দলের সর্দার। শুধু দেশীয় অস্ত্র নয়, তার কাছে রয়েছে আগ্নেয়াস্ত্রের বিশাল এক সম্ভার। ডাকাতির সাথে ধর্ষণ, চাঁদাবাজি, মাদক, জমি দখল তার নিত্যদিনের কাজ। তার সংস্পর্শে বিপথগামী হয়েছে শতাধিক কিশোর। বলছিলাম ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি রহিম সুলতান ওরফে বায়েজিতের কথা।
দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর আরও তথ্য। ফজলে আদিত্যর অনুসন্ধানী রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দেলোয়ার হোসেন। চাপা দিয়ে সব অস্ত্র নিয়ে আসছে, কত ছেলেরাও জব করবো, তাকেও জব করবো। আমি যে অভিযোগ করতে গেছি ওর বিপক্ষে কোনো অভিযোগও নিচ্ছে না। ঢাকা আন্তজেলা ডাকাত দলের সর্দার রহিম সুলতান ওরফে বাইজিদ সাবেক ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ছত্রছায়ায় গড়েছেন ডাকাতির সাম্রাজ্য। পাশাপাশি রাজধানীর মিরপুরে গড়েছেন সক্রিয় কিশোর গ্যাং। মানিকগঞ্জের ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে পুলিশের জালে, যা নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। তবে আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে বেরিয়ে এসে 2020 সালের ডিসেম্বরে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি পদও বাগিয়ে নেয় এই ডাকাত সর্দার। বিভিন্ন সময় ব্যবসায়ীদের অসাধু প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে হয়রানি করেছেন, এর তথ্য এসেছে দেশ টিভির হাতে। তুই কত চাইছস? আমি কইছি 3-4 লাখ টাকার কথা বাড়ি দিছি। 3-4 লাখ টাকার কথা বাড়ি দিলে 4 লাখ লো এই কাম করতে মনে কর 2-2.5 লাখ টাকা যাইব, বাকিটা তুই এরম লোম। চলতি বছর মার্চে র্যাবের অভিযানে অস্ত্রসহ ধরা পড়লেও রাজনৈতিক প্রভাবে বহাল তবিয়াতে চাঁদাবাজিতে ফেরে বাইজিদ। অভিযোগ আছে এই মামলা থেকে বের করে আনেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। ওর সাথে প্রশাসনের একটা লিঙ্ক ছিল, ও জাহাঙ্গীর কবির নানকের নাম বিক্রি করে চলছে, আর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের নাম বিক্রি করে চলছে। ভাঙাবাড়ির ব্যাপারে আমার অনেক লাইন আছে, ওই জায়গায় লাইন চালাতে হলে বাইজিদকে চাঁদা দিতে হবে। বাইজিদকে চাঁদা না দিলেই বাইজিদ হ্যারেস করবে। এখানেই শেষ নয়, জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদের ধরে পুলিশের কাছে সাপোর্টও করে বাইজিদ। আন্দোলন শেষে সন্ধ্যার সময় এলাকায় ঢুকেছি, তখন আমাদেরকে অনেক হুমকি দামকি দিয়েছে, আমাদের অনেক সহপাঠীকে তারা পুলিশে উঠিয়ে দিয়েছে। বাইজিদ বসবাস করত মিরপুর মডেল থানাধীন মধ্যপরিবাগে। স্বৈরাচার হাসিনার পতন হলেও বাইজিদের সাম্রাজ্যের পতন হয়নি। ওই এলাকায় সব সেবামূলক কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কাছে চাঁদা আদায়ের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমার লোকদেরকে এর আগে একবার মারছে, আমি যে অভিযোগ করতে গেছি ওর বিপক্ষে কোনো অভিযোগও নিচ্ছে না। একদিন আমার ডাইকা নিয়ে যায় ভাই, আমার 11 গ্রাম হিরোইন দিয়ে আমাকে মাদক মামলা চালান করে। ভুক্তভোগীরা বলছেন আবারও ডাকাতিতে ফিরেছে বাইজিদ। আত্মগোপনে থেকে প্রায় মধ্যপীরের বাগে হানা দেয় বাইজিদ ও তার বাহিনী। বাইজিদ নামে একজন লোকের নেতৃত্বে আমাদের থেকে চাঁদা চায়। প্রতিদিন 700-800 টাকা চাঁদা নেয়। ভোল পাল্টে আবারও মধ্যপীরের বাগে ডাকাত সর্দার সক্রিয় হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অত্যাচার থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে তারা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। রেঞ্জ রিজার্ভ ফোর্স ঢাকার সাবেক পুলিশ সুপার মিজানুর রহমান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে গড়েছেন বিপুল সম্পদ। ঢাকা ও নিজ জেলা গোপালগঞ্জে রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি, মার্কেট, রাইস মিল ও সার কারখানা। কাগজে কলমে পুলিশ সুপার হলেও পরিধান করতেন অতিরিক্ত আইজিপির র্যাঙ্ক। পুলিশের বাইরে পরিচিতি আছে ভূমিদস্যু মিজান হিসেবেও। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছত্রছায়ায় একই পদে ছিলেন দীর্ঘ 13 বছর। মিজানের অপকর্ম ও দুর্নীতি নিয়ে আলিমুজ্জামান সাফওয়ানের 2 পর্বের বিশেষ রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন মতিউর রহমান জনি ও মামুন ইসলাম। মিজানুর রহমান চাকরি জীবনে প্রথমে ছিলেন পুলিশের সার্জেন্ট পদে। অভিযোগ আছে বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ব্যবহার করে পরবর্তীতে বনে যান বিসিএস ক্যাডার। 1998 সালে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদানের পর পেছনে ফিরে তাকাতে হয়নি মিজানকে। নামে বেনামে ঢাকা ও নিজ জেলায় গড়েছেন সম্পদের পাহাড়। মিরপুর মাজার রোডে 5 তলায় ভবনের মালিক মিজানের স্ত্রী সালমা। তবে কখনো এই বাসায় না থাকলেও বাড়ি ভাড়া তোলা থেকে বাড়ি দেখাশোনায় থাকতেন পুলিশ সদস্যরা। পুলিশ আইজি মিজান ভাই কি করেন? পুলিশের কর্মকর্তা। উত্তরার 15 নম্বর সেক্টরে 7 তলায় বিলাসবহুল বাড়ির মালিক এসপি মিজান। বাড়ির ভেতরে কাউকে খুঁজে পাওয়া না গেলেও অবৈধ টাকায় বাড়ির নিচে গড়ে তুলেছেন নিজ ও স্ত্রীর নামে মসজিদ মাদ্রাসা। কি ডিআইজি নাকি জানি এরকম করে। ডিআইজি মিজান নাকি না? হ্যাঁ, ওই যে মিজান মার্কে সালমা মসজিদ দিয়ে রাখছে। হাসিনার এই যে মালিক, এই যে শেখ হাসিনার কি এলাকায় পাশাপাশি বলে বাড়ি নাকি এরকম লুকমার মতো শুনছি আমি। ঢাকায় বিলাসবহুল বাড়ির পাশাপাশি পূর্বাচল 300 ফিটে সাবেক আইজিপি বেনজিরের বাড়ির পাশে পুলিশ হাউজিং 1 ও 2 রয়েছে 10 ও 3 কাঠার প্লট। এছাড়াও তেজগাঁও বিজয় সরণি টাওয়ারে রয়েছে 3টি ফ্ল্যাট, যার আনুমানিক বাজার মূল্য 2 কোটি টাকারও বেশি। মোহাম্মদ মিজানুর রহমান উনি কি আইজিপি, অ্যাডিশনাল আইজিপি? আরে কিছু নাই, এসপি। কয়টা ফ্ল্যাট আছে বাসায়? ওইটাই তার এক লেভেলেই 3টি ইউনিট। ঢাকার অদূরে কেরানীগঞ্জের জগন্নাথপুরে বানিয়েছেন সুবিশাল বাংলো বাড়ি। এখানে রয়েছে এসপি মিজানের সার তৈরির কারখানাও। ফ্যাক্টরিটার মালিককে
মালিক কি এনে ফ্যাক্টরিতে মনে করেন বাসা হলো ডিআইজির বাসা। কি ফ্যাক্টরি? ফ্যাক্টরি কিসের ফ্যাক্টরি এটা? সারের সারের? কি সারের ব্যবসা করে? এটা আমি কইতে না, কিন্তু ফ্যাক্টরি এটা সারের ফ্যাক্টরি। এটা মেন মালিক হলো ডিআইজি। ডিআইজি কি কি আছে ওনার? ওনার সবই আছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পাটগাতি বাজারে ছেলের নামে করেছেন মাশরুর মিজান প্যালেস, যেটি এসপি মার্কেট নামেও পরিচিত। আরেকটি নিউ মিলেনিয়াম ট্রেড সেন্টার। এসপি মার্কেটের উত্তর পাশে রয়েছে সালমা ওয়াটার কর্নার এবং সালমা সরোবর। ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা ব্রিজের পাশেই রয়েছে এসপি মিজানের 156% জমির উপরে মাশরুর মিজান এগ্রো প্রোডাক্টস লিমিটেড নামে রাইস মিল। রাইস মিলের পাশেই রয়েছে সার তৈরির আরেকটি কারখানা। এসপি মিজানের গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া পৌরসভার 3 নং ওয়ার্ডে রয়েছে স্নেহা লজ নামে 2 তলা বিশিষ্ট একটি বাড়ি। এলাকায় নিজের নামে করেছেন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়কের পাশে রয়েছে 3 একর সম্পত্তি, যার মালিক যৌথভাবে সাবেক আইজিপি বেনজির আহমেদের 3 মেয়ে ও এসপি মিজানের সন্তানেরা। ব্যাপক দুর্নীতি আর অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগে দুদকে রয়েছে 400 কোটি টাকার মামলাও। তবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বেনজিরের ছত্রছায়ায় চাকরি জীবনে সবসময় ছিলেন ধরাছোঁয়ার বাইরে। ছাত্র জনতার আন্দোলনের পর গত 22 সেপ্টেম্বর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এসপি মিজানকে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার সরকার পতনের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের পদত্যাগের হিড়িক পড়ে। কেউ কেউ চলে যান আত্মগোপনে। চাঁদপুরে 18টি শিক্ষা প্রতিষ্ঠানে আসছেন না প্রধান শিক্ষকরা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক শরীফ আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। গেল 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানে পদত্যাগ থেকে দেশ ছাড়িয়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নানা দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের পদত্যাগে সোচ্চার হন শিক্ষার্থীরা। এ অবস্থায় জেলায় 14 জন পদত্যাগ করলেও বাকিরা চলে যান আত্মগোপনে। আমাদের প্রধান শিক্ষক একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন জন্য আমরা পদত্যাগ চেয়েছি। উনি এই কলেজে আসার পর এই কলেজে রাজনীতি যুক্ত করছে, উনি ওনার কারণে এই কলেজে রাজনীতি হয়েছে এবং ছাত্ররা রাজনীতির সাথে যুক্ত হয়েছে। তাছাড়া আমাদের ক্যাম্পাস আগে রাজনীতি মুক্ত ছিল। তো আমরা চাই না এরকম শিক্ষক, যে আমাদের রাজনীতি মুক্ত ক্যাম্পাস আমরা চাই। যদিও আত্মগোপনে থাকা শিক্ষকদের দাবি নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আমি স্কুলে যাচ্ছি না এটা ঠিক নয়, আমি স্কুলে যেতে পারতেছি না। স্কুলে আমি যাওয়ার পথে যখনই যেতে থাকি তখনই কিছু একটা কিশোর সংঘকে কেউ একজন ব্যবহার করে তাদেরকে দিয়ে আমাকে সবসময় হয়রানি করার চেষ্টা করতেছে, এমনকি তারা গিয়ে আমার রুমে তালা মেরে দেয়। কলেজে যেতে পারি নাই কারণ আমার 5 তারিখের পর আমার বাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ হওয়ার পর থেকে আমি ভয়ে কয়েকদিন পালিয়েছিলাম। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা নিয়ম নীতির তোয়াক্কা না করে জড়িয়ে পড়ে দুর্নীতিতে। যারা আমি একজন প্রাক্তন ছাত্র, সাধারণ ছাত্রছাত্রীদের অর্থাৎ এয়ার হাই স্কুলের ভালোর জন্য উনি আসলে ওরকম কোনো মনোনিবেশ করেন নাই। উনি যতগুলো শিক্ষক নিয়োগ দিছে কখনো আমাদেরকে না জানায়, আমাদেরকে অবগত করায় না, উনি ইচ্ছা মতো খামখেয়ালি মতো উনি শিক্ষক নিয়োগ দিছে। এ অবস্থায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত প্রধানরা। পরিবারের বাবা না থাকলে তো সেখানে যে ঘাটতিটা হয় ওই ঘাটতি অপূরণীয়, এটা পূরণ হবার নয়। আমরা যতই ভালো চালাই, প্রিন্সিপাল স্যারের মতো করে আমাদের চেয়ে ভালো চালান, এটাই স্বাভাবিক। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের দুর্নীতির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। যারা পদত্যাগ করেছে তাদের বিষয়টা আসলে আমরা মন্ত্রণালয়কে অবগত করব, যে মন্ত্রণালয় কি সিদ্ধান্ত হয় সেই জন্য অপেক্ষা করব। আর যারা স্কুলে যেতে পারছে না তারা আসলে কি কারণে যেতে পারছে না, ছাত্ররা কি তাদেরকে চাচ্ছে না নাকি তারা নিজেরা যাচ্ছে না, সেটাও আমরা আসলে সরেজমিনে তদন্ত করব। আমি ইতিমধ্যেই আমাদের উপজেলা নির্বাহী অফিসারদেরকে দায়িত্ব দিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্র মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির চা বাগানের শ্রমিকেরা নিয়মিত কাজ করলেও মজুরি দিতে পারছেন না মালিক পক্ষ। প্রায় 1.5 মাস ধরে মজুরি না পাওয়ায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে শ্রমিকদের। সামনেই শারদীয় দুর্গাপূজা হওয়ায় উৎসব বোনাস পাবেন কিনা তা নিয়েও শঙ্কায় দিন কাটছে তাদের। সালেহ এলাহি কুটির পাঠানো তথ্য ও চিত্র সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে চা শিল্প।
তবুও নানা কারণে বঞ্চিত চা শ্রমিকরা, এমনকি পাওনা বেতন উদ্ধারেও রীতিমতো যুদ্ধ করতে হয় তাদের। মৌলভীবাজারে এনটিসির মালিকানায় রয়েছে 12টি চা বাগান। এতে কাজ করেন অন্তত 10,000 শ্রমিক। সরকার পতনের পর কোম্পানির পরিচালনা পরিষদ ভেঙে যাওয়ায় মাত্র 2 সপ্তাহ মজুরি পেয়েছিলেন চা শ্রমিকরা। বাকি টাকা না পাওয়ায় ভীষণ বিপদে তারা। মজুরি না পেলেও কাজে যাচ্ছেন তারা। আসছে দুর্গাপূজা, মালিক পক্ষের কাছে তাদের দাবি পূজার আগে যেন ব্যবস্থা করা হয় মজুরি ও বোনাস, অন্যথায় বড় আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা। আমরা ভুকে পিয়াসে কাজ করছি, আমাদের 5 সপ্তাহ হয়ে গেছে, আমাদের কোনো বেতন আমরা পাই না। কেন যে পাচ্ছি না তা জানি না, কিন্তু আমরা কতদিন এই যাবতে চলবো, কষ্ট করে কতদিন আমরা থাকবো বাগানে। বোনাস আসে, বোনাসও দিব কিনা আমরা কোনো সম্ভাবনা নাই, তো আমরা কিভাবে লেরকাবা চালিয়ে চলবো। দোকানপাটে বাক্কি খেতাম, বাক্কিগুলোও বন্ধ করে দিয়েছে। এখন আমরা যেমনে পারি জাল জোর কাছে যতটুকু আছে সবল ততটুকু খেয়ে আমরা অন্তত পক্ষে চা বাগানটাকে রক্ষা করছি। কাজ তোলো পয়সা না পাই তো আমরা আন্দোলনে যাব। পূজা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে চলতাম কেমন, কোনো তো উপায় পায় না, কেউ কিছু উপায় করিয়া দেয় না। এনটিসি কোম্পানি, ন্যাশনালিটি কোম্পানি 12টা বাগান একই দশা, সব বাগান বন্ধ হয়ে গেছে, আমরা পেমেন্ট পাচ্ছি না। চা বাগানের এমন করুণ দশা চললে আন্দোলন সংগ্রাম ঠেকানো যাবে না, হুঁশিয়ারি পঞ্চায়েত প্রধানের। আমাদের কিভাবে কষ্টের দিন যাপন করছি একমাত্র আমরাই জানি। এখন আমরা আর কতদিন ওনাদেরকে বুঝিয়ে রাখবো যে তোমরা নীরব থাকো, আমরা সরকার আমাদের কিছু একটা ব্যবস্থা করে দিবে, কোম্পানি আমাদের কিছু একটা ব্যবস্থা করে দিবে। সাময়িক অসুবিধা হচ্ছে বলে জানান এই ব্যবস্থাপক, তবে পূজার আগে বিষয়টি সমাধানের চেষ্টা হচ্ছে। এই দেশের প্রেক্ষাপটে আমরা এই আজকে এই সিচুয়েশনে দাঁড়াইছি, ইনশাল্লাহ এটা আমাদের ওভারকাম হয়ে যাবে। আগামী সপ্তাহে আমরা সেটা রেগুলার থাকবে, তাদের যা যা পাওনা আছে সব এটা পরিশোধ করা হবে। পাত্রখোলা, চাম্পারয়, মাধবপুর চা বাগান সহ 12টি বাগানের শ্রমিকের আয়ের উপর নির্ভর করে 40,000-এর বেশি মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।